কি রহিম, তুমি তো কাল আমাকে খুব বড় করে চ্যালেঞ্জ করলে যে আমাকে পারলে 7 দিনের মধ্যে ধরে দেখাও। কোন আমাদের গ্রামের এত কিছু চুরির পিছনে কে আছে? এই যে আব্দুল্লাহর ছেলে রহিম। আমি কখনো ভাবতেও পারিনি যে তুই এতটা নিচে নামবি। পানি পান করার জন্য যেমনি পানিতে হাত ঢুকিয়েছে ঠিক তেমনি রহিম সহ হঠাৎ করে পুকুরের ভেতরে চলে যায়। তুমি কি সারা জীবন এইভাবেই খাঁচার মধ্যে বন্দি থাকতে চাও? কে তুই, আর এইখানে কেন এসেছিস? কি চাস তুই আমার কাছ থেকে? এক গ্রামে রহিম নামের এক ছেলে তার মায়ের সঙ্গে থাকত, কিন্তু রহিম ছিল খুব অলস। সে কোনো কাজবাজ করত না, শুধু এখানে ওখানে ঘুরে বেড়াতো। একদিন রহিম রাস্তা দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই তার সঙ্গে দেখা হয় গ্রাম প্রধানের। কি রহিম, কোথায় যাচ্ছ তুমি? আবার কারু বাড়ির হাত সাফাই করার মন্তব্য করছো নাকি? কি প্রধান মশাই, আপনি এসব কি বলছেন? আমি কেন কারো বাড়িতে হাত সাফাই করার মন্তব্য করবে? এই সব কথা আমাকে বলার মানে কি? তোমাকে আমরা কিছু বলছি না বলে এটা ভেবো না যে আমরা তোমার ব্যাপারে কিছু জানি না। গ্রামের সবাই জানে যে তুমি কিরকম। কখন কার বাড়ি পুরো সাফ করে দিয়ে চলে যাবে কেউ তো বুঝতেই পারবে না। আমাকে একদম এই বাজে কথা বলবেন না প্রধানজি, বলে দিলাম। কে বলতে পারবে আমি কার বাড়ি থেকে কি চুরি করেছি? কেউ কি বলতে পারবে? তাকে নিয়ে এসো আমার সামনে, আমি দেখি। অযথা কারো ওপর এইভাবে দুর্নাম দেওয়াটা কি ঠিক? ঠিক আছে, আমি তোমাকে বলছি, আমি তোমাকে 7 দিনের মধ্যে হাতে নাতে ধরে দেখাবো। ঠিক আছে, আপনি যদি আমাকে ধরে দেখাতে পারেন তাহলে আমি মেনে নিব যে আমি এই সব চুরি করেছি। ঠিক আছে, আমি তোমাকে 7 দিনের মধ্যেই ধরে দেখাবো। এই কথা বলে প্রধান মশাই সেখান থেকে চলে যায়। এবং রহিম মনে মনে ভাবতে থাকে, দেখি এই প্রধান মশাই আমাকে কি করে ধরে। আমি শুনেছি যে প্রধানজির বাড়ির সিন্দুকের মধ্যে অনেক টাকা আছে। আজ ওনার সিন্দুক সাফাই করব, শুধু রাতটা হতে দাও, তারপর আমি দেখাচ্ছি আমি কে। আমার উপর এইভাবে দোষারোপ করা, হাতে হাড়ি হাড়ি টের পাইয়ে দেব। রহিম এই কথাটুকু বলেই বাড়িতে চলে যায়। এবং রাত্রেবেলা প্রধানজি ঘরে ঢোকার আগেই রহিম ঘরের এক কোণে একটি বাক্সের পিছনে লুকিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই প্রধান মশাই ঘরে আসে এবং তার বিছানায় শুয়ে পড়ে। এই প্রধানজির এখন আসার সময় হলো, আমাকেই তো ঘুম ধরে গেছে। প্রধান মশাই কি ঘুম আসে না নাকি? আগে তুমি ঘুমিয়ে যাও বাছা, তারপর আমি তোমার সিন্দুক ঝেড়ে নিয়ে চলে যাব। তারপর তুমি বুঝবে যে কত ধনে কত চাল। এখন বাজে 1টা। এই সময় প্রধানজিকে দেখে এমন মনে হচ্ছে যে তিনি যেন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছেন। মনে হচ্ছে প্রধান মশাই পুরো ঘুমিয়ে পড়েছেন। এখন আমার কাজ সেরে নিতে হবে। রহিম বাক্সের পিছন থেকে বেরিয়ে আসে এবং সেখানে থাকা সিন্দুকটির কাছে যায়। এবং যখনই রহিম সেই সিন্দুকটি খুলতে যাবে ঠিক তখনই প্রধান মশাই উঠে পড়ে এবং রহিমকে চুরি করতে দেখে নেয়। কি রহিম, তুমি তো কাল আমাকে খুব বড় করে চ্যালেঞ্জ করলে যে আমাকে পারলে 7 দিনের মধ্যে ধরে দেখাও, কিন্তু আমার তো একদিনও লাগলো না তোমাকে হাতে নাতে ধরতে। এখন তুমি কি করবে বাছা? তুমি ভেবেছিলে যে আমি হয়তো ঘুমিয়ে গেছি, কিন্তু তুমি যে আমার ঘরে লুকিয়ে আছো সেটা আমি আগে থেকেই জানতাম। প্রধানজি, আমি তো এমনি আপনার ঘরে এসেছিলাম। আমার কোনো চুরি করার মতলব নেই। একদম চুপ কর বেয়াদব! চুরি করতে এসে ধরা খেয়ে আবার বড় বড় কথা। কাল সকালে গ্রাম পঞ্চায়েতে তোমার বিচার হবে। পরের দিন গ্রাম পঞ্চায়েতে রহিমকে উপস্থিত করা হলো। সেখানে গ্রামের অনেক সদস্য ছিল এবং মুরব্বী লোকজন ছিল এবং রহিমের মা সামনে দাঁড়িয়েছিল। প্রধান মশাই সবাইকে রাতের সব ঘটনা খুলে বললেন। এই দেখুন, আমাদের গ্রামের এত কিছু চুরির পিছনে কে আছে? এই যে আব্দুল্লাহর ছেলে রহিম। আমরা এতদিন ধরে এর বাবার কারণে আমরা কেউ কিছু বলিনি, কারণ আব্দুল্লাহ খুব ভালো মানুষ ছিলেন। কিন্তু তার ছেলে যে এইভাবে তার নাম ডোবাবে এটা কখনো আমরা কল্পনাও করতে পারিনি। এখন আপনারাই বলুন, এখন কি সাজা দেওয়া উচিত?
এই ছেলেকে তো গ্রাম থেকে বার করে দেওয়া উচিত। একে যদি আজ ছেড়ে দেওয়া হয় তাহলে এই রহিমকে দেখে আরো চোর জন্ম নেবে আমাদের এই গ্রামে। আমরা সেটা কখনো হতে দিতে পারি না। একটা চোরের আমাদের গ্রামে থাকার কোনো অধিকার নেই। তাকে এই গ্রাম ছাড়তেই হবে। কি বলো রহিমের মা, আমরা কি তোমার ছেলেকে এই গ্রামে রাখবো নাকি তাকে এই গ্রাম থেকে বের করে দেব? আমরা শুধু আপনাদের মুখের দিকে তাকিয়ে এতদিন ধরে কিছু বলিনি, কিন্তু কাল যখন রহিম আমার বাড়িতে ঢুকতে একবারও দ্বিধাবোধ করেনি, তাহলে আর কাকে ভয় পেয়ে তার বাড়িতে ঢুকবে না? এখন আপনি বলুন আপনার ছেলের সঙ্গে কি করা উচিত? আমি কখনো ভাবতেও পারিনি যে তুই এতটা নিচে নামবি। আমি যদি জানতাম যে তোমার মতো আমি একটা কুলাঙ্গার ছেলে জন্ম দিয়েছি, তাহলে আমি তোকে জন্মের সময় গলা টিপে মেরে দিতাম। তোমার মতো কুলাঙ্গার সন্তানের আমার কোনো দরকার নেই। তুমি যতদিন না নিজে কিছু করতে পারছো ততদিন আমাকে তুমি তোমার মুখ দেখাবে না। এক্ষুনি বেরিয়ে যাও এই গ্রাম থেকে। আর যেন আমি তোমাকে কখনো এই গ্রামে দেখতে না পাই। চলে যাও আমার চোখের সামনে থেকে। রহিমের মা এই কথা বলে কাঁদতে কাঁদতে তার বাড়িতে চলে যায়। এবং রহিমের এতদিন পর আজ তার ভুলের উপর খুব আফসোস হয়, যখন তার কারণে তার মায়ের চোখে জল এসেছে। এটা ভেবেই রহিম মনে মনে খুব দুঃখ পায় এবং সে গ্রাম থেকে চলে যায়। সে একটি জঙ্গলের পথ ধরে হাঁটছে। সে জানেই না যে সে কোথায় যাচ্ছে। রহিম আলমোনা হয়ে জঙ্গলের ভেতর দিয়ে হেঁটেই চলছে। ঠিক এমন সময় তার সামনে একটি পুকুর দেখতে পায়। ওই তো একটি পুকুর দেখা যাচ্ছে, আর আমার খুব জল তেষ্টাও পেয়েছে। যাই একটু পানি খেয়ে আসি। রহিম ওই পুকুরে কাছে যায় এবং পুকুর থেকে পানি পান করার জন্য যেমনি পানিতে হাত ঢুকিয়েছে ঠিক তেমনি রহিম সহ হঠাৎ করে পুকুরের ভেতরে চলে যায় এবং সে উপর থেকে কোথায় যেন পড়তেই থাকে এবং ফপাত করে কি এমন জায়গায় পড়ে যেখানে চারিদিকে দেখতে ছিল এক অদ্ভুত রহস্যে ঘেরা। চারিদিকে গাছপালা শুকিয়ে আছে, সেখানে চারিদিকে কোনো জীবের ছিটে ফোঁটাও দেখা যাচ্ছে না। জায়গাটাকে দেখে এমন মনে হচ্ছে যে সেখানে যে আগে কোনো অস্তিত্ব ছিল কিনা ঠিক বোঝা যাচ্ছে না। রহিম একটু সামনের দিকে এগিয়ে গেল এবং সে সেখানে একটি অদ্ভুত জিনিস দেখতে পেল। সেখানে চারিদিকে সব গাছ মরা, কিন্তু তার মাঝে একটি গাছ আছে যেটা জীবিত। তার চারিদিকে পাতা ছড়িয়ে আছে। গাছটাকে দেখে এমন মনে হচ্ছে যে এই মরা দুনিয়ায় কেউ একটা নিজের জীবন আঁকড়ে ধরে বেঁচে আছে। এই মরা দুনিয়ায় শুধু এই গাছটি জীবিত আছে কি করে? এখানে তো কোনো পানিও দেখা যাচ্ছে না, তাহলে এই গাছটি জীবিত আছে কি করে? আর এই গাছে তো একটা ফল দেখা যাচ্ছে। হতে পারে যে এই ফলটি খেলে আমি আবার আমার দুনিয়ায় ফিরে যেতে পারি। রহিম সে ফলটিকে ছিঁড়ে নেয় এবং ফলটিকে খেতে থাকে। ফলটি খাওয়ার সাথে সাথে চারিদিকে ভূমিকম্প শুরু হয়। আকাশ বাতাস থরথর করে কাঁপতে থাকে এবং সেই অনির্মল পরিস্থিতিতে সামনে আসে এক ভয়ঙ্কর রাক্ষস। তার চোখ দুটি লাল টবটবা। সে সামনে এসে জোরে জোরে হাসতে থাকে। তোমার এত বড় সাহস হয় কি করেই? তুমি আমার গাছ থেকে ফল ছেঁড়ার এত বড় সাহস কোথা থেকে পেলে? আর এই জায়গায় তুমি কি করে এলে? আমাকে ক্ষমা করে দেন রাক্ষস মহারাজ, আমি পথ ভুলে তোমার এখানে চলে এসেছি। আমি জানি না যে আমি কি করে এখানে এসে পৌঁছালাম। আমি কিছুই বুঝতে পারছি না যে আমার সঙ্গে এসব কি হচ্ছে। আমি তো তোমার এসব কথা কিছু শুনতে চাই না। তুমি যেভাবেই এখানে আসো না কেন, তোমায় তো মরতেই হবে। কিন্তু তুমি যদি আমার একটি কাজ করে দিতে পারো, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। আপনি আমাকে ছেড়ে দেন রাক্ষস মহারাজ, আমাকে ছেড়ে দেন। তার জন্য আমি আপনার যে কোনো কাজ করে দিতে পারবো। তুমি আমার জন্য যে কোনো কাজ করে দিতে পারবে? তাহলে তুমি আমার একটা কাজ করে দাও। কি কাজ বলুন রাক্ষস মহারাজ, বলুন আমাকে। আমি তোমার যে কোনো কাজ করে দেওয়ার জন্য প্রস্তুত। তাহলে তুমি এই শুকনো মরা রাজ্যের প্রাণ ফিরিয়ে আনো
তুমি যদি এই শুকনো রাজ্যের আবার প্রাণের আবির্ভাব ঘটাতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। এটা কি করে সম্ভব? আমি এই জায়গার তো কিচ্ছু জানি না। তাহলে আমি কি করে এই মরা রাজ্যের আবার প্রাণের আবির্ভাব ঘটাবো? চেষ্টা করলে সব সম্ভব। তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমাকে এই কাজটাই করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই তোমার বাঁচার। ঠিক আছে, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব এই রাজ্যে আবার প্রাণের আবির্ভাব ঘটানোর। রহিম এই কথাটি বলে সামনের দিকে এগিয়ে যায়। এবং কিছু দূর যাওয়ার পর সে একটি গুহা দেখতে পেল। সেই গুহা থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ আসছিল, যেন সে সেখানে খুব বিপদের মধ্যে আছে এবং বাঁচার জন্য চিৎকার করছে। এখানে এটি কার আওয়াজ? কে এইভাবে চিৎকার করছে? মনে হচ্ছে কেউ যেন খুব বিপদে পড়েছে। আমার গুহার ভিতরে গিয়ে দেখা উচিত। এই মরা রাজ্যে কোনো মানুষ আবার বেঁচে আছে? হতে পারে আমি তার শত্রু ধরেই এই রাজ্যের আসল সত্যটা জানতে পারি। রহিম ভয়ে ভয়ে গুহার ভিতরে ঢুকে যায় এবং সেখানে যা দেখে তাতে সে একদম হতভম্ব হয়ে যায়। এখানে একটি খাঁচার মধ্যে একটি রাজকুমারী বন্দী ছিল, যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। রহিম আস্তে আস্তে সেই রাজকুমারীটির কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে, তুমি কে? আর এখানে বন্দি কেন? তোমাকে এখানে কে এইভাবে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে? তুমি এখানে কি করে আসলে? তুমি এখনই এখান থেকে চলে যাও। যদি ওই জাদুকর তোমাকে এখানেই দেখে ফেলে তবে তোমাকেও ওই জাদুকর মেরে ফেলবে। তুমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। ওই জাদুকর আর কিছুক্ষণের মধ্যেই এখানে চলে আসবে। আমি যখন এখানে এসে পড়েছি তাহলে আমি এখন আর সব না জেনে যাচ্ছি না। তুমি বলো, তুমি কে আর এখানে বন্দি থাকার কারণ কি? আমি হলাম এই রাজ্যের রাজকুমারী রূপমালা। এক জাদুকর আমাদের রাজ্যটিকে পুরো ধ্বংস করে দিয়েছে। আমার পুরো রাজ্যটিকে জীবহীন রাজ্য বানিয়ে দিয়েছে। এই রাজ্যে একমাত্র আমি বেঁচে আছি, আর কেউ বেঁচে নেই। ওই দুষ্টু জাদুকর সবাইকে একে একে বলি দিয়ে মেরে ফেলেছে এবং এক অসীম শক্তিশালী জাদুকর হয়ে উঠেছে। এখন কি ওই জাদুকরটিকে মারার মতো কোনো আর উপায় নেই? উপায় একটা আছে, কিন্তু সেটাতে অনেক ঝুঁকি আছে। কোনো সাধারণ মানুষের পক্ষে ওই জাদুকরকে বিনাশ করা সম্ভব নয়। তাই আমি বলছি, তুমি এখান থেকে চলে যাও। ওই জাদুকরের সঙ্গে কখনোই তুমি পেরে উঠবে না। না রাজকুমারী, আমি আপনাকে ফেলে আর কোথাও যাচ্ছি না। আমি আপনাকে উদ্ধার করে তবেই এখান থেকে যাব। তার আগে আমি আর এখান থেকে যাচ্ছি না। আপনি আমাকে বলুন যে ওই জাদুকরকে হত্যা করার এমন কোনো উপায় আছে যাতে আমরা ওই জাদুকরকে হত্যা করতে পারি? তাহলে শোনো, ওই জাদুকরকে হত্যা করার একটি উপায় আছে। সেটি হলো, এখান থেকে কিছু দূর এগিয়ে গেলে তুমি একটি জাদুকরি গাছ দেখতে পারবে, যে গাছটি কথা বলতে পারে। সেই গাছে একটি সোনালী রঙের চকচক করে জ্বলতে থাকা একটি ফল দেখতে পারবে। সেই ফলের মধ্যেই ওই জাদুকরের প্রাণ লুকিয়ে আছে। কিন্তু ওই ফল তুমি এমনি এমনি পাবে না। তোমাকে ওই গাছটি একটি ধাঁধা জিজ্ঞাসা করবে। তুমি যদি ওই ধাঁধার সঠিক উত্তর দিতে পারো তবেই তোমাকে ওই গাছটি ফলটি ছিঁড়তে দেবে। তাছাড়া যদি তুমি ওই গাছের ওই ফলটি ছেনার চেষ্টা করো তবে তুমি নিজেই জলে ভাস্য হয়ে যাবে। আর তুমি যদি ওই ফল নিয়ে এখানে এসে ওই জাদুকরের সামনে খেতে পারো তাহলে তুমি ওই জাদুকরের সব জাদু ধ্বংস করে তাকে জ্বালিয়ে ধ্বংস করে দিতে পারবে। তাছাড়া আর কোনো উপায় নেই। আমি এই কাজটি করব, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনাকে এবং আপনার রাজ্যকে যে কোনো মতেই ওই জাদুকরের হাত থেকে মুক্তি দিয়েই ছাড়ব। রহিম গুহা থেকে বাইরে বেরিয়ে আসে এবং সেই জাদুকরি ফলের গাছের উদ্দেশ্যে হাঁটতে থাকে এবং এই দিকে জাদুকর গুহায় এসে উপস্থিত হয়। তুমি কি সারা জীবন এইভাবেই খাঁচার মধ্যে বন্দি থাকতে চাও, নাকি আমাকে বিবাহ করে সুখে শান্তিতে থাকতে চাও? আমি তোমার কিছু বুঝতেছি না। তোমার ওপর এত অত্যাচার করার পরেও তুমি কেন আমার কথা শুনছো না?
আজকে বলো, তুমি কি আমাকে আজ বিবাহ করবে, নাকি আবার আগের মতো ধুকে ধুকে মরতে থাকবে? আমি তোকে মরে গেলেও বিবাহ করব না। তুমি আমার এত সুন্দর রাজ্যটিকে ধ্বংস করে দিয়েছো। আমি তোকে কোনোদিনই ক্ষমা করব না, আর না তোমাকে বিবাহ করব। তাতে যদি আমার জীবনও চলে যায়, কোনো আফসোস নেই। তাহলে এভাবেই মর তুই। জাদুকর অতি ক্রুদ্ধ হয়ে রাজকুমারীর উপর অত্যাচার চালাতে থাকে, আর রাজকুমারী চিৎকার করতে থাকে, এবং এইদিকে রহিম ওই গাছের কাছে পৌঁছে যায়। হে জাদুকরি গাছ, আমার ডাকে সাড়া দাও, আমার ডাকে সাড়া দাও তুমি। আমি তোমাদের সবাইকে এই দুষ্টু জাদুকরের হাত থেকে রক্ষা করতে এসেছি। কে তুই, আর এইখানে কেন এসেছিস? কি চাস তুই আমার কাছ থেকে? আমি আপনার কাছ থেকে এই ফলটি চাই, যেটা দিয়ে ওই জাদুকরকে আমি হত্যা করতে পারি। আমি তো তোমাকে এমনি এমনি এই ফল দিয়ে দিতে পারি না, কারণ আমরা সবাই বর্তমান ওই জাদুকরের হাতে বন্দী। আমি ইচ্ছে করেও তোমাকে এই ফল দিতে পারবো না, আর তুমি যদি আমার অনুমতি ছাড়া এই ফলে হাত দাও, তাহলে তুমি নিজেই জলে ভস্ম হয়ে যাবে। আমি ইচ্ছে করেও তোমাকে বাঁচাতে পারবো না। কিন্তু তুমি যদি আমার একটি ধাঁধার উত্তর দিতে পারো, তাহলে আমি তোমাকে এই ফলটি ছিঁড়তে দেব। বলুন, আপনার কি প্রশ্ন আছে? আমি আপনার সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। বলুন, আপনার কি প্রশ্ন? তাহলে শোনো আমার ধাঁধা। আমি কোনো মানুষ নই, তবুও আমার মুখ আছে। আমার দুটি হাত আছে, কিন্তু কিছু ধরতে পারি না। আমার পা নেই, তবুও আমি সারাদিন দাঁড়িয়ে থাকি। আমি কথা বলি না, কিন্তু সবাই আমার কথা শোনে। আমি চলি না, তবুও সবাই আমাকে দেখে সময়ের সঙ্গে দৌড়ায়। বলো তো, আমি কি? মুখ আছে, হাত আছে, কিন্তু মানুষ নয়। কথা বলে না, তবু সবাই তার কথা শোনে। আমি বুঝতে পেরেছি। তোমার প্রশ্নের উত্তর হলো ঘড়ি, কারণ ঘড়ির মুখ ডায়াল আছে, হাত কাঁটা আছে, কিন্তু কিছু ধরতে পারে না। তার পা নেই, তবুও দেয়ালে বা টেবিলে দাঁড়িয়ে থাকে। সে কথা বলে না, কিন্তু সময় জানিয়ে সবাইকে নির্দেশ দেয়। তাই উত্তর ঘড়ি। সত্যি তুমি খুব বুদ্ধিমান। তুমি এখন এই ফল নিয়ে যেতে পারো। তুমি নিয়ে যাও এই ফল, এবং আমার বিশ্বাস তুমি পারবে ওই জাদুকরকে ধ্বংস করতে। তুমি যাও এবং ওই জাদুকরকে ধ্বংস করে এই পুরো রাজ্যটিকে মুক্ত কর। রহিম তাড়াতাড়ি করে ফলটি ছিঁড়ে নেয়। ধন্যবাদ তোমাকে আমাকে এই ফলটি দেওয়ার জন্য, আর আমি আমার জীবন দিয়ে হলেও এই রাজ্যকে উদ্ধার করব। তুমি কোনো চিন্তা করবেন না। রহিম ফলটিকে নিয়ে আবার সেই জাদুকরের গুহার দিকে আসতে শুরু করে, এবং কিছুক্ষণের মধ্যেই গুহার ওখানে এসে পৌঁছে যায় এবং গুহার মধ্যে প্রবেশ করে। গুহার মধ্যে প্রবেশ করেই দেখতে পায় যে জাদুকর রাজকুমারীর উপর অত্যাচার করছে। এই থাম দুষ্টু জাদুকর, তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, তোমার পাপের দিন শেষ। এই মানুষ, এই মানুষ এখানে কিভাবে আসলো? এই তুমি এখানে কিভাবে আসলে? আর তোমার এত বড় সাহস যে তুমি আমাকে ভয় দেখাচ্ছ? আমি তোমাকে ইচ্ছে করলেই এখনই জ্বালিয়ে মেরে ফেলতে পারি। রাখো তোমার ওই সব কথা, এখন তো চলবে। তুমি এতদিন ধরে এই রাজ্যের যা কিছু ক্ষতি করেছ, তা সব আজ পূর্ণতা পাবে। তুই এত কথা বলছিস কেন? তুই কোথা থেকে কে এসে আমাকে এইভাবে বলার সাহস কে দেয় তোকে? আমি এক্ষুনি তোকে জ্বালিয়ে ভস্ম করে দেব। জাদুকর কিছু করতে যাবে, ঠিক তখনই রহিম ফলটি নিয়ে কামড় দেয় এবং ফলটিকে খেতে থাকে, এবং সাথে সাথেই জাদুকরের শরীরে আগুন ধরে যায় এবং সে জ্বলতে। তুই যেই ফল কোথায় পেলি? এই ফলের কথা তোকে কে বললো? আর তুই যেই ফল ছিঁড়ে আনলে কি করে? এইসব কথা বলতে বলতে এবং চিৎকার করতে করতে জাদুকর সেখানেই জলে ভস্ম হয়ে যায়,
এবং রাজকুমারী খাঁচা থেকে মুক্ত হয়ে যায় এবং সেই মরা রাজ্য আবার প্রাণ ফিরে পায় এবং চারিদিকে গাছপালা বাড়ি ঘর আবার আগের মতন হয়ে যায়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। জানি না তুমি কোথা থেকে এখানে আসলে এবং এই রাজ্যটিকে উদ্ধার করলে। আমি তোমার এই উপকার কোনোদিনই ভুলতে পারবো না। তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে একটি কথা বলতে চাই। বলো, তুমি কি বলবে, আমি কিছু মনে করব না। তুমি কি আমাকে বিবাহ করবে এবং আমার রাজ্যের নতুন রাজা হবে? রহিম আমতা আমতা করে বলল, আপনি যদি রাজি থাকেন তাহলে আমার কোনো সমস্যা নেই। রাজকুমারী রহিমকে সাথে নিয়ে রাজমহলে চলে যায় এবং রহিমকে বিবাহ করে নেয় এবং তাদের রাজ্যের নতুন রাজা হিসেবে রহিম গণ্য হয়। আমাদের এই ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও, যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।